আগের দিনের মতো একটা ঠক ঠক এবং ঝমঝম শব্দ উঠল। কিন্তু ফণিভূষণ সেদিকে তাকালো না। তার ভয় হলো পাছে তার সব চেষ্টা ব্যর্থ হয়ে যায়। বাংলা সাহিত্যের জনপ্রিয় সব গল্প নিয়ে আপনাদের সামনে হাজির গল্পের ঝাঁপি। এই চ্যানেলে প্রচারিত প্রতিটি গল্প সম্পূর্ণরূপে কাল্পনিক। এখানে বর্ণিত ঘটনা, চরিত্র এবং পরিস্থিতি লেখকের নিজস্ব কল্পনা থেকে তৈরি। বাস্তব জীবনের কোনো ব্যক্তি, স্থান বা ঘটনার সাথে এর কোনো সম্পর্ক নেই। যদি কোনো ঘটনার সাথে বাস্তবের সাদৃশ্য খুঁজে পাওয়া যায় তবে তা নিতান্তই কাকতালীয়। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন প্রদান করা। শ্রোতাদের প্রতি অনুরোধ, গল্পগুলো সংস্কার মুক্ত হয়ে উপভোগ করুন। শুরু হচ্ছে আজকের গল্প, মণিহারা। সেই জীর্ণপ্রায় বাঁধা ঘাটের ধারে আমার বোট লাগানো ছিল। তখন সূর্য অস্ত গেছে। বোটের ছাদের ওপর মাঝি নামাজ পড়ছে। নদীর স্থির জলের ওপর চলছে একের পর এক রঙের খেলা। জানালা ভাঙা, বারান্দা ঝুলে পড়া জরাগ্রস্ত বিশাল বাড়িটার সামনে অশ্বত্থ গাছে ঘেরা ঘাটের ওপর আমি একা বসে। ঝিঁঝি পোকার ডাক শোনা যায় অবিরত। এক অজানা কান্নায় আমার চোখের কোণ ভিজে উঠেছে। এমন সময় হঠাৎ মাথা থেকে পা পর্যন্ত চমকে উঠে শুনলাম, মশাই, আমি এই গ্রামের এক স্কুল মাস্টার। তা আপনার কোথা থেকে আসা হচ্ছে? দেখলাম এক শীর্ণকায় চেহারার ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। বাংলাদেশের অধিকাংশ বিদেশি চাকরের যেমন একরকমের বহুকাল জীর্ণ সংস্কারবিহীন চেহারা, এই মানুষটিও সেই রকম। ধুতির উপরে একখানা মলিন তৈলাক্ত আসামি মটকার বোতাম খোলা চাপকান। বোঝা যাচ্ছে কর্মক্ষেত্র থেকে কিছুক্ষণ আগেই ফিরেছেন এবং যে সময়ে কিঞ্চিত জলপান খাওয়া উচিত ছিল সে সময়ে হতভাগ্য নদী তীরে কেবল সন্ধ্যার হাওয়া খেতে এসেছেন। অপরিচিত ভদ্রলোকটি পাশের সিঁড়িতে এসে বসলেন। আমি বললাম, আমি রাঁচি থেকে আসছি। কি করা হয়? ওই ব্যবসা করি। কিসের ব্যবসা? হরিতকি, রেশমের গুটি এবং কাঠের ব্যবসা। কি নাম আপনার? ঈষৎ থেমে একটা নাম বললাম, কিন্তু সে আমার নিজের নাম নয়। তা সন্ধেবেলায় সাহাবাড়ির ঘাটে এসে বসাটা তো উচিত হয়নি বুঝি? না না, তা নয়। আসলে সন্ধেবেলায় এই ঘাটে এসে কেউ বসে না। ভূতে যারা বিশ্বাস করে তারা তো আসেই না। কিন্তু আপনি এসেছেন যে? আমার কথা আলাদা। আমি স্বতন্ত্র। আমি অতটা এইসবে বিশ্বাসী নই। আসলে ভূত দেখার সৌভাগ্য আমার হয়নি। কিন্তু আপনি আমার কথা এড়িয়ে গেলেন। আমি আসলে এখানে হাওয়া বদল করতে এসেছি, আর তাই এই সন্ধেবেলা ঘাটে এসে বসেছি। মশাই, আজ প্রায় 6 বছর ধরে এখানে আছি। এখানকার হাওয়া এবং 15 গ্রেন করে কুইনাইন কতই তো খেলাম, কিন্তু কোনো লাভই হলো না। তা এখানে কোথায় বসবাস করেন? আমি ঘাটের উপরকার জীর্ণ বাড়িটা দেখিয়ে বললাম, ওই যে ওই বাড়িতে। মাস্টার মশাই চমকে উঠলেন আমার উত্তর শুনে। কিছুটা ধাতস্থ হয়ে নিজের হাতের একটা পুঁথি দেখিয়ে বললেন, আপনি মনে হয় মস্করা করছেন আমার সাথে। এই যে খাতাটা দেখেছেন, এই খাতায় ওই সাহাবাড়ির এক অলৌকিক ঘটনা আমি লিপিবদ্ধ করেছি, যা কিনা আজ থেকে 15 বছর আগে ওই অভিশপ্ত বাড়িতে ঘটেছিল, আজকের দিনেই। ও, তাহলে আমাকেও শোনান সেই কাহিনী। গুণের কদর তো আজকাল কেউ করে না। সবাই এই কাহিনী শুনে বলে গাঁজাখুরি গপ্প।
আপনি যখন অনুরোধ করলেন, তাহলে আপনাকে শোনাই। একে আপনি কাহিনীও বলতে পারেন, আবার ইতিহাসও। যাই হোক, শুনুন তাহলে। এই কথা বলে 15 বছর আগে এই বাড়িতে যে অভিশপ্ত ঘটনা ঘটেছিল তার বিস্তারিত বর্ণনা করলেন। সন্ধে প্রায় হয়। পড়ন্ত আলোয় তাঁর শীর্ণকায় চেহারায় মস্ত টাকের মধ্যে শুধু জলজলে চোখ দুটোই দেখা যাচ্ছে। তাকে দেখে ইংরাজ কবি কোলরিজের সৃষ্ট প্রাচীন নাবিকের কথা আমার মনে পড়ল। সন্ধ্যের শেষ আভাটুকু মিলিয়ে গিয়ে ঘাটের উপরকার জনশূন্য অন্ধকার বাড়িটা প্রকাণ্ড প্রেতমূর্তির মতো নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। স্কুলমাস্টার বললেন, আমি এই গ্রামে আসার 10 বছর আগে এই বাড়িতে ফণিভূষণ সাহা বসবাস করতেন। তিনি তার অপুত্রক পিতৃব্য দুর্গামোহন সাহার বিরাট বিষয় এবং ব্যবসায়ের উত্তরাধিকারী হন। সেই কারণে তিনি কলকাতার বাস তুলে দিয়ে এই মানিকপুরের কুঠি বাড়িতে থাকতে শুরু করেন। তিনি ছিলেন নব্য বাঙালি। তিনি লেখাপড়া শিখেছিলেন। তিনি জুতো পরে সাহেবের অফিসে ঢুকে সম্পূর্ণ খাঁটি ইংরেজি কথা বলতেন। তার উপর আবার দাড়ি রেখেছিলেন। তার স্ত্রীটি ছিলেন সুন্দরী। একে কলেজে পড়া, তার উপর সুন্দরী স্ত্রী, সুতরাং সেকালের চালচলন তার আর থাকল না। এমনকি শরীর খারাপ হলে অ্যাসিস্ট্যান্ট সার্জেন্টকে বাড়িতে ডাকা হতো। অসন বসন ভূষণও সম পরিমাণে বেড়ে উঠতে লাগলো। তা মশাই, আপনি নিশ্চয়ই বিবাহিত। অতএব এ কথা আপনাকে বলাই বাহুল্য যে সাধারণত স্ত্রী জাতি কাঁচা আম, ঝাল লঙ্কা এবং কড়া স্বামী ভালোবাসেন। যে দুর্ভাগা পুরুষ নিজের স্ত্রীর ভালোবাসা পায় না, সে যে খারাপ দেখতে অথবা গরিব তা নয়। আসলে সে নিতান্ত নিরীহ মানুষই বলা চলে। যদি জিজ্ঞাসা করেন কেন এমন হলো, আমি এ সম্বন্ধে অনেক কথা ভেবে রেখেছি। যার যা প্রবৃত্তি এবং ক্ষমতা, সেটার চর্চা না করলে সে সুখী হয় না। শিঙে শান দেবার জন্য হরিণ শক্ত গাছের গুড়ি খোঁজে, কলা গাছে তার শিং ঘষে সুখ হয় না। যবে থেকে নারী পুরুষ ভেদাভেদ হয়েছে, তবে থেকে স্ত্রীলোক পুরুষকে ভুলিয়ে বশ করে নিতে চায়। আর যে স্বামী আপনি বশ হয়ে বসে থাকে, তার স্ত্রী বেচারা একেবারেই বেকার। তার আর কিছুই করার থাকে না। স্ত্রীলোক পুরুষকে ভুলিয়ে নিজের শক্তিতে ভালোবাসা আদায় করে নিতে চায়। স্বামী যদি ভালো মানুষ হয়ে সে সুযোগটা না দেয়, তবে তার স্বামীর ভাগ্য মন্দ, আর স্ত্রীর তার চেয়েও বেশি। অভাগা ফণিভূষণ আধুনিক হলেও খুবই ভালো মানুষ ছিলেন, আর সেই কারণেই ব্যবসা বা সংসার কোনোটাতেই খুব সুবিধে করে উঠতে পারেননি। ফণিভূষণের স্ত্রী মণিমালিকা বিনা চেষ্টায় আদর, বিনা অশ্রুবর্ষণে ঢাকাই শাড়ি এবং কোনো চেষ্টা না করেই বাজুমন্ধ পেয়ে যায়। আর সেই কারণেই তার নারী প্রকৃতি আর ভালোবাসা শেষ হয়ে গিয়েছিল। সে শুধুই গ্রহণ করত, দিত না কিছুই। তার স্বামীও মনে করত দান করলেই বুঝি প্রতিদান পাওয়া যায়। একেবারেই উল্টো বুঝেছিল সে। মণিমালিকা তার স্বামীকে ঢাকাই শাড়ি আর গয়না দেওয়া একটা যন্ত্র ছাড়া আর কিছুই ভাবত না। ফণিভূষণের জন্মস্থান ফুলবেড়ে। ব্যবসার জন্য তাকে বেশিরভাগ সময়ই মানিকপুর থাকতে হতো। ফুলবেড়ের বাড়িতে তার মা ছিল না,
শুধু পিসি মাসি অন্য 5 জন ছিল, কিন্তু ফণীভূষণ পিসি মাসি ও অন্য 5 জনের উপকারার্থে সুন্দরী স্ত্রী ঘরে আনেননি। সুতরাং স্ত্রীকে সে 5 জনের কাছ থেকে নিয়ে এসে এই বাড়িতে একলা নিজের কাছেই রাখল। কিন্তু অন্যান্য অধিকারের থেকে স্ত্রীর অধিকারের প্রভেদ এই যে স্ত্রীকে 5 জনের কাছ থেকে বিচ্ছিন্ন করে একলা নিজের কাছে রাখলেই যে সব সময় বেশি করে তাকে পাওয়া যায় এমন নয়। মণিমালিকা কারোর সাথে খুব একটা বেশি কথাবার্তা বলতো না, পাড়া প্রতিবেশিনীদের সঙ্গেও তেমন মেলামেশা করত না, কারোর কথা ভাবত না, কখনো পূজা বা ব্রত উপলক্ষেও কাউকে কিছু দান করেননি। স্বামীর থেকে যা পেয়েছে তা সব সময় সে নিজে জমিয়ে রাখত, একমাত্র ভালোবাসা ছাড়া। 24 বছর বয়সেও তাকে 14 বছর বয়সীর মতো দেখতে লাগত। যাদের হৃৎপিণ্ড বরফের মতো ঠান্ডা, যাদের বুকের মধ্যে ভালোবাসার জ্বালা যন্ত্রণা স্থান পায় না, তারা বোধ করি সুদীর্ঘকাল তাজা থাকে। তারা কৃপণের মতো অন্তরে বাইরে নিজের যৌবন জমিয়ে রাখতে পারে। আসলে সংসার বলতে আমরা যা বুঝি, বুঝলে ভায়া, তিনি তা কখনোই করে ওঠেননি। ঈশ্বর তাকে সন্তান সুখ থেকেও বঞ্চিত করেছিলেন। তার কাছে এমন কিছুই ছিল না যাকে সে মণিমাণিক্যের থেকেও বেশি ভালোবাসতে পারে। কিন্তু মণিমালিকা কাজকর্মে মজবুত ছিল। যে কাজ সে নিজে করতে পারে সেই কাজ অন্য কেউ করে বেতন নিয়ে যাবে, তা সে সহ্য করতে পারত না। সে কাউকে নিয়ে চিন্তা করত না, কাউকে ভালোবাসত না, কেবল কাজ করত আর টাকা জমাত। এই জন্য তার রোগ শোক তাপ কিছুই ছিল না। রূপ শান্তি এবং সোনাদানার মধ্যে সে বিরাজ করত। কোনো কিছুতেই কোনো অভাব ছিল না। তবুও ফণীভূষণের হৃদয়ে কিছু একটা অভাব ছিল। মণিমালিকার কোনো দোষ ছিল না, অন্যদিকে স্বামীর কোনো সুখ ছিল না। স্ত্রীকে খুশি রাখার জন্য দামি দামি গয়না উপহার দিত ফণীভূষণ, আর তা জমা হতো মণিমালিকার সিন্ধুকে। কিন্তু মণিমালিকার মন জয় করতে পারত না ফণীভূষণ। সেই জায়গাটা শূন্যই ছিল। হঠাৎ জঙ্গলের ভিতর থেকে শিয়ালের দল ডেকে উঠল। মাস্টারমশাইয়ের গল্প স্রোতে মিনিট কয়েকের জন্য বাধা পড়ল। ঠিক মনে হলো শিয়ালেরা মাস্টারমশাইয়ের গল্প শুনে হোক বা ফণীভূষণের অবস্থা শুনেই হোক, যেন অট্টহাস্য করে উঠল। তারা থামলে পরে মাস্টারমশাই আবার গল্প বলা শুরু করলেন। ফণীভূষণের ব্যবসায় হঠাৎ এক ফাঁড়া এলো। কাশির দমকে মাস্টারমশাই একটু থামলেন। আমি ধৈর্য ধরে রাখতে পারলাম না, বলে উঠলাম, ব্যবসায় ফাঁড়া? সেটা কেমন? একটু খুলে বলুন তো। ব্যাপারটা কি তা আমার মতো অব্যবসায়ীর পক্ষে বোঝা এবং বোঝানো শক্ত। মোদ্দা কথা, হঠাৎ কোনো এক কারণে বাজারে তার ক্রেডিট ধরে রাখা কঠিন হয়ে পড়ল।
তার মধ্যে তার পাটের গুদামে আগুন লেগে প্রায় সর্বশান্ত হয়ে পড়ল ফণিভূষণ। পাঁচ দিনের জন্য 1.5 লাখ টাকা ফণিভূষণের খুব দরকার হয়ে পড়ল। বাজারে একবার বিদ্যুতের মতো এই টাকাটার চেহারা যদি দেখানো যায়, তাহলে মুহূর্তের মধ্যে সব সংকট কেটে গিয়ে ব্যবসা দুর্দান্ত গতিতে ছুটতে শুরু করবে। কিন্তু কেউই কপর্দক শূন্য ফণিভূষণকে টাকা দিতে রাজি হলো না। একমাত্র অপরিচিত লোকজনের কাছ থেকে লোন করাই যায়, তার জন্য সমমূল্যের জিনিস বন্ধক রাখতে হবে। একমাত্র গয়না বন্ধক রাখলে খুব সহজেই ঋণ পাওয়া যেতে পারে। ফণিভূষণ মণিমালিকার কাছে গেল গয়নার আশায়, কিন্তু কিভাবে সে মণিমালিকাকে এই কথা বলবে সেটা বুঝে উঠতে পারল না। অবশেষে মণিমালিকাকে সে অনেক কষ্ট করে ব্যবসার এই ভরাডুবির কথা বলল। মণি, আপনি এসেছেন? মধুসূদনের কাছে শুনলাম অনেক ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ মণি, আজ আমি নিঃস্ব। কিন্তু এসবের উপর তো মানুষের কোনো হাত নেই মণি। কি হবে এখন? তুমি চিন্তা করো না মণি, সব ব্যবস্থা হয়ে যাবে। কি ব্যবস্থা? ওসব ব্যবসার কথা তুমি বুঝবে না মণি। তাও বলুন না। বাজারে ক্রেডিট ধরে রাখতে এখন 1.5 লক্ষ টাকা দরকার মণি। আমার গয়না নিলে হয় না? মণিমালিকার এই প্রস্তাবে চমকে ওঠে ফণিভূষণ। যে মণিমালিকা তার স্বামীর থেকে সব কিছুর থেকে গয়নাকে বেশি ভালোবাসে, তার মুখে একই কথা। ফণিভূষণ যেন হাতে চাঁদ পায়। তুমি গয়না দেবে মণি? সত্যি দেবে? মণিমালিকা কঠিন একটা মুখ করে হ্যাঁ না কিছুই বলল না। তখন নিষ্ঠুর আঘাত পেল ফণিভূষণ। প্রত্যুত্তরে কিন্তু কোনো আঘাত করল না, কারণ পুরুষোচিত বর্বরতা তার মধ্যে ছিল না। যেখানে এই গয়না জোর করে কেড়ে নেওয়া উচিত ছিল, সেখানে ফণিভূষণ নিজের মনের কষ্ট চেপে গেল। যাই হোক, স্ত্রীর গয়না স্পর্শ না করে ফণিভূষণ অন্য উপায়ে অর্থ সংগ্রহের জন্য কলকাতা চলে গেল। ফণিভূষণ কলকাতা যেতেই মণিমালিকা পরামর্শের জন্য মধুসূদনকে ডাকল। মধুসূদন মণিমালিকার দূরসম্পর্কের এক ভাই। ফণিভূষণের কুঠিতে গোমস্তার অধীনে কাজ করত। ধূর্ত সুযোগ সন্ধানী মধুসূদন বুঝে গেল এই ডাকের কারণ কি। মণিমালিকা তাকে ডেকে সব কথা খুলে বলল। সবই তো শুনলে, এখন পরামর্শ দাও মধুসূদন, কি করা যায়? মধুসূদন অত্যন্ত বুদ্ধিমানের মতো মাথা নেড়ে বলল, ব্যাপারটা মোটেও ভালো ঠেকছে না। বাবু কখনোই টাকা সংগ্রহ করতে পারবেন না। শেষকালে তোমার ওই গয়নাতেই টান পড়বে। মধুসূদন, গয়না আমাকে যে করেই হোক বাঁচাতে হবে। এখন তুমি বলো কি করা যায়। মণিমালিকার দুশ্চিন্তা বেড়ে গেল। তার কোনো সন্তান নেই,
স্বামী থাকলেও তার অস্তিত্ব সে অন্তরে অনুভব করে না। তার একমাত্র যত্নের ধন, যা কিনা বছরের পর বছর তার নিজের ছেলে থাকলে যেমন বেড়ে উঠত, তেমনি বেড়ে উঠেছে তার প্রিয় গয়না। সেই অনেক দিনের অনেক সাধের বস্তু এক মুহূর্তে ব্যবসায় লেগে যাবে, একথা কল্পনা করে তার শরীরে এক শীতল স্রোত বয়ে গেল। মধুসূদন বলল, আর দেরি করা চলে না, গয়নাগুলো নিয়ে এই বেলা বাপের বাড়ি চলো। গয়নার কিছু অংশ, বলা যায় বেশিরভাগ অংশ যাতে তার ভাগে আসে, বুদ্ধিমান মধুসূদন তার উপায় বার করে রাখল মনে মনে। মণিমালিকা এই প্রস্তাবে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। আষাঢ় শেষের সন্ধেবেলায় এই ঘাটের ধারে একখানি নৌকা এসে দাঁড়ালো। ঘন মেঘাচ্ছন্ন অন্ধকারে ভোরবেলা একটা মোটা চাদরে পা থেকে মাথা পর্যন্ত ঢেকে মণিমালিকা নৌকায় উঠল। মধুসূদন নৌকার মধ্য থেকে বলে উঠল, গয়নার বাক্সটা আমার কাছে দাও। সে পরে হবে, এখন নৌকো খুলে দাও। নৌকা খুলে দেওয়ার পর খরস্রোতে সেই নৌকা ভেসে গেল হু হু করে। মণিমালিকা সমস্ত রাত ধরে একটা একটা করে তার সমস্ত গয়না পড়েছে। মাথা থেকে পা পর্যন্ত কোনো জায়গা বাদ ছিল না। বাক্সে গয়না নিলে সে বাক্স হাতছাড়া হয়ে যেতে পারে, তা সে অনুমান করেছিল, কিন্তু গায়ে পরে নিলে, তাকে না মেরে ফেললে সেই গয়না কেউ নিতে পারবে না। সঙ্গে কোনো বাক্স না দেখে মধুসূদন কিচ্ছু বুঝতে পারল না। মোটা চাদরের নিচে যে মণিমালিকার প্রাণের সঙ্গে সঙ্গে প্রাণের অধিক গয়নাগুলো আবৃত ছিল, তা মধুসূদন কিছুতেই অনুমান করতে পারেনি। মণিমালিকা ফণিভূষণকে বুঝতে হয়তো পারেনি, কিন্তু মধুসূদনকে চিনতে তার বাকি ছিল না। মধুসূদন গোমস্তার কাছে একখানা চিঠিতে লিখে রেখে গেল যে সে গৃহকর্ত্রীকে বাপের বাড়িতে পৌঁছে দিতে রওনা হয়েছে। গোমস্তা ফণিভূষণের বাপের আমলে। সে অত্যন্ত বিরক্ত হয়ে ফণিভূষণকে একটা চিঠি লিখল, যার মূল বক্তব্য হল স্ত্রীকে অযথা প্রশ্রয় দেওয়া উচিত নয়। ফণিভূষণ মণিমালিকার মনের কথা ঠিক বুঝল। তার মনে প্রবল আঘাত লাগল। সে ভাবল, আমি ভীষণ রকম ক্ষতির সম্ভাবনা সত্ত্বেও স্ত্রীর অলংকার ছেড়ে প্রাণপণ চেষ্টায় টাকা রোজগারের চেষ্টা করছি, তবুও আমাকে সন্দেহ। আমাকে আজও চিনলে না মনি? এই যদি তোমার বিচার হয় তবে তাই হোক, আমি আমার কর্তব্য করে যাব। ফণিভূষণ মণিমালিকাকে কোনো চিঠি লিখল না, তার কোনো খোঁজ নিল না। সে মনে মনে প্রতিজ্ঞা করল, ভবিষ্যতে এই নিয়ে সে মণিমালিকার সাথে কোনো রকম কথা বলবে না। দিন দশেক পরে কোনো মতে যথোপযুক্ত টাকা জোগাড় করে ফণিভূষণ বাড়ি ফিরে এলো। আজ সে আবার কৃতিপুরুষ। সে জানত বাপের বাড়িতে সব গয়নাগাটি রেখে মণিমালিকা এতদিনে বাড়ি ফিরে এসেছে। ফণিভূষণ তার অন্তঃপুরে শোয়ার ঘরে মণিমালিকার সাথে দেখা করার অভিপ্রায় নিয়ে এলো, কিন্তু দেখল দরজা বন্ধ।
ঘরে ঢুকে দেখলো ঘর ফাঁকা। কোণে লোহার সিন্দুক খোলা পড়ে আছে, তাতে গয়নার চিহ্ন মাত্র নেই। ফণিভূষণের বুকের মধ্যে ধক করে একটা ঘা লাগলো। এতটা অবিশ্বাস মণিমালিকা তাকে করতে পারল? বৃদ্ধ গোমস্তা এসে বলল, চুপ করে বসে থাকলে কি হবে? বাড়ির বউয়ের একটা খবর তো নেওয়া উচিত। আমি তাহলে ওনার বাপের বাড়িতে লোক পাঠাচ্ছি। গোমস্তা মণিমালিকার বাপের বাড়িতে লোক পাঠালো। সেখান থেকে খবর এলো মণিমালিকা বা মধুসূদন কেউ সেখানে যায়নি। সেই খবর নিয়ে গোমস্তা ছুটতে ছুটতে ফণিভূষণের কাছে এলো। সর্বনাশ হয়ে গেছে ছোট কর্তা। কেন, কি হয়েছে? বাপের বাড়ি থেকে খবর এসেছে ওখানে কেউ যায়নি। তখন চারদিকে খোঁজ পড়ে গেল। নদীর তীরে তীরে প্রশ্ন করতে লোক ছুটল। কোন নৌকা, নৌকার মাঝি কে, কোন পথে তারা গেছে, কোন দিকে তারা গেছে, কিন্তু তার কোনো খবর পাওয়া গেল না। সব রকম আশা ছেড়ে দিয়ে একদিন সন্ধ্যাবেলা ফণিভূষণ তার পরিত্যক্ত শোবার ঘরে ঢুকল। সেদিন ছিল জন্মাষ্টমী। সকাল থেকে অবিরাম বৃষ্টি পড়ছে। উৎসবের জন্য গ্রামের মাঠে একটা মেলা বসে। সেখানে আটচালার মধ্যে বারোয়ারি যাত্রা শুরু হয়েছে। মুষলধারায় বৃষ্টিপাতের শব্দের মধ্যেও যাত্রার গানের সুর কানে ভেসে আসছে। ওই যে জানালার ওপর আলগা হয়ে যাওয়া দরজাটা ঝুলে পড়েছে, সেখানে ফণিভূষণ অন্ধকারে একা বসেছিল। ভেজা হাওয়া, বৃষ্টির ছাট এবং যাত্রার গান সবই ঘরের মধ্যে প্রবেশ করছিল, কিন্তু সেদিকে কোনো খেয়ালই ছিল না ফণিভূষণের। ঘরের দেয়ালে লক্ষ্মী সরস্বতীর একজোড়া ছবি টাঙানো, আলনার উপর একটা গামছা আর তোয়ালে, একটা ব্যবহারযোগ্য চুড়ি পেরে ও একটা ডুরে শাড়ি যত্ন করে রাখা। ঘরের কোণে 3 পয়া টেবিলের উপরে রাখা পিতলের ডিব্বায় মণিমালিকা নিজের হাতে তৈরি করা পান শুকিয়ে পড়ে আছে। কাঁচের আলমারির মধ্যে তার ছোটবেলার চীনে পুতুল, সেন্টের শিশি, রঙিন কাচের ডিক্যান্টার, শৌখিন তাস, সমুদ্রের বড় বড় কড়ি, এমনকি শূন্য সাবানের বাক্সগুলো পর্যন্ত অত্যন্ত পরিপাটি করে সাজানো। খুবই ছোট গোলমতো শখের কেরোসিন ল্যাম্প সে নিজে প্রতিদিন জ্বালিয়ে ওই কুলুঙ্গির উপর রাখত। সেখানে নিভে যাওয়া কালো ময়লা ল্যাম্পটা পড়ে আছে। এই ক্ষুদ্র ল্যাম্পটাই মণিমালিকার শেষ মুহূর্তের নীরব সাক্ষী। সবের মাঝে শুধু মণিমালিকাই নেই। ভেঙে পড়ে ফণিভূষণ। সে নিজের মনে বলে ওঠে, সমস্ত শূন্য করে যে চলে যায়, সেও এত চিহ্ন, এত ইতিহাস, সমস্ত জড় বস্তুর ওপর নিজের সজীব হৃদয়ের এত স্নেহ স্বাক্ষর রেখে যায়। এসো মণিমালিকা, এসো, নিভে যাওয়া দীপটা জ্বালাও। তোমার ঘর তুমি আলো করো। আয়নার সামনে দাঁড়িয়ে যত্ন করে গুছিয়ে রাখা শাড়িটা তুমি পরো। তোমার এই সব জিনিস তোমার জন্যই অপেক্ষা করছে মণিমালিকা।
তোমার থেকে কেউ কিচ্ছু চায় না, কেবল তুমি তোমার অমলিন সৌন্দর্য নিয়ে ফিরে এসো। আর চারিদিকের এই সমস্ত জড় বস্তুকে আবার আবার জীবন্ত করে তোলো। এই সমস্ত জড় বস্তুর কান্না এই ঘরকে শ্মশানে পরিণত করেছে মণিমালিকা। গভীর রাতের কোনো এক সময় ক্রমাগত বৃষ্টিধারা যাত্রার গান থেমে গেছে। ফণিভূষণ জানালার কাছে যেমন বসেছিল তেমনি বসে আছে। এমন সময় একটা ঠক ঠক শব্দের সঙ্গে সঙ্গে গয়নার ঝমঝম শব্দ শোনা গেল। ঠিক যেন মনে হলো শব্দটা নদীর ঘাটের উপর থেকে উঠে আসছে। এই শব্দের জন্যই যেন ফণিভূষণ অপেক্ষা করছিল। আনন্দিত ফণিভূষণ উৎসুক দু চোখ দিয়ে অন্ধকার ঠেলে ঠেলে ফুঁড়ে ফুঁড়ে দেখতে চেষ্টা করল, কিন্তু কিছুই দেখা গেল না। দেখার চেষ্টা যতই বাড়ে অন্ধকার যেন ততই ঘন হয়ে আসে। শব্দটা ধীরে ধীরে ঘাটের উপরে সিঁড়ি ছাড়িয়ে বাড়ির দিকে এগোতে লাগলো। বাড়ির সামনে এসে থামলো। সদর দরজা বন্ধ করে দারোয়ান যাত্রা শুনতে গেছিল। তখন সেই বন্ধ দরজায় ঠক ঠক ঝমঝম করে ঘা পড়তে লাগলো। যেন গয়নার সাথে সাথে একটা শক্ত জিনিস দরজায় এসে পড়েছে। ফণিভূষণ আর থাকতে পারল না। একের পর এক ঘর পেরিয়ে অন্ধকার সিঁড়ি দিয়ে নেমে বন্ধ দরজার সামনে এসে দাঁড়ালো। দরজা বাইরে থেকে তালা বন্ধ ছিল। ফণিভূষণ প্রাণপণে দুই হাত দিয়ে দরজা নাড়া দিতেই সেই ধাক্কা আর তার শব্দে সে চমকে জেগে উঠল। দেখল সে ঘুমন্ত অবস্থায় উপর থেকে নিচে নেমে এসেছে। তার সারা শরীর ঘামে ভিজে গেছে, হাত পা বরফের মতো ঠান্ডা। স্বপ্ন ভেঙে গেল। বাইরে আর কোনো স্বপ্ন নেই। কেবল শ্রাবণের ধারা তখনও ঝরঝর শব্দে পড়ে চলেছে, আর তার সাথেই মিশে গেছে যাত্রার ছেলেদের ভৈরবী গান। এটা স্বপ্ন নাকি সত্যি? সেই জলের শব্দের সঙ্গে দূর থেকে আসা ভৈরবীর সুর তাকে বলতে লাগলো, এই জেগে থাকাটাই স্বপ্ন, আবার এই জগৎটাই মিথ্যে। তার পরের দিনও যাত্রা ছিল এবং দারোয়ানেরও যাত্রা শুনতে যাওয়ার পরিকল্পনা ছিল। ফণিভূষণ হুকুম দিল, আজ সমস্ত রাত যেন সদর দরজা খোলা থাকে। দারোয়ান বলল, মেলার জন্য নানা দেশ থেকে নানা প্রকার লোক এসেছে, দরজা খোলা রাখতে সাহস হয় না। ফণিভূষণ সে কথা মানল না। অগত্যা দারোয়ান বলল, তবে আমি সারা রাত হাজির থেকে পাহারা দেব। না না, সে হবে না, তোমাকে যাত্রা শুনতে যেতেই হবে। দারোয়ান আশ্চর্য হয়ে গেল। পরদিন সন্ধেবেলায় বাড়ির সকল আলো নেভিয়ে ফণিভূষণ তার শোয়ার ঘরের সেই জানালায় এসে বসল। আকাশে মেঘ
এবং চারিদিকে কোনো এক অজানা নিস্তব্ধতা। ভেকের একটানা চিৎকার এবং যাত্রার গানের আওয়াজ সেই নিস্তব্ধতাকে ভাঙতে পারেনি। কেবল তার মধ্যে একটা অসঙ্গত অদ্ভুত রসের সঞ্চার করেছিল। অনেক রাতে এক সময় ভেক, ঝিঝি এবং যাত্রার দলের ছেলেরা চুপ করে গেল এবং রাত্রির অন্ধকারের ওপর আরো একটা কিসের অন্ধকার এসে যেন পড়ল। বোঝা গেল এইবার সময় এসেছে। আগের দিনের মতো একটা ঠক ঠক এবং ঝমঝম শব্দ উঠল। কিন্তু ফণিভূষণ সেদিকে তাকালো না। তার ভয় হলো পাছে তার সব চেষ্টা ব্যর্থ হয়ে যায়, পাছে তার অতি আগ্রহ তার ইন্দ্রকে দুর্বল করে ফেলে। সে কাঠের মূর্তির মতো শক্ত হয়ে স্থির হয়ে বসে রইল। সেই শব্দ আজ ঘাট থেকে ধীরে ধীরে উঠে এসে খোলা দরজার ভেতরে ঢুকল। শোনা গেল অন্দরমহলের কাঠের গোল সিঁড়ি দিয়ে ঘুরতে ঘুরতে শব্দ উঠছে। ফণিভূষণ আর শান্ত থাকতে পারল না। বুক ধড়ফড় করতে লাগলো এবং নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। গোল সিঁড়ি দিয়ে সেই শব্দ বারান্দা হয়ে ঘরের দিকে এগোতে লাগলো। অবশেষে ঠিক শোয়ার ঘরের দরজার কাছে এসে খট খট আর ঝমঝম শব্দ থেমে গেল। কেবল চৌকাঠ পেরোলেই হয়। ফণিভূষণ আর থাকতে পারল না। তার রুদ্ধ আবেগ এক মুহূর্তে প্রবল বেগে উচ্ছ্বসিত হয়ে উঠল। তখনও বাইরে সেই ভেকের কলরব আর যাত্রার ছেলেদের গান হয়ে চলেছে। ফণিভূষণ নিজের কপালে জোরে আঘাত করল। পরদিন মেলা ভেঙে গেল। দোকানি আর যাত্রার দল চলে গেল। ফণিভূষণ হুকুম দিল, আজ সন্ধ্যের পর এই বাড়িতে আমি ছাড়া আর কেউ থাকবে না। বাড়ির ভৃত্য, দারোয়ান, গুমস্থা সকলের মনে হলো ছোটবাবু তান্ত্রিক মতে কোনো সাধনায় নিশ্চয়ই যুক্ত আছেন। তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো। ছোট কর্তার কি হয়েছে কে জানে। কোনোদিন বলে দরজা খোলা রাখতে, আবার কোনোদিন বলে বাড়িতে কেউ থাকবে না। জানি না বাপু কি হলো ওনার। আমার মনে হয় গিন্নিমা চলে যাওয়ার পর থেকেই ওনার মাথাটা খারাপ হয়ে গেছে। না না, নিশ্চয়ই কোনো তন্ত্র সাধনা করছেন উনি, তাই বাড়িতে কাউকে রাখতে চান না। জানি না বাবু কি চান উনি। আমরা গরিব গুরবো লোক, এসব ভেবে কাজ নেই। সেদিন ফণিভূষণ সকাল থেকে কিচ্ছু খেল না, উপোস করে রইল। জনশূন্য বাড়িতে সন্ধেবেলায় ফণিভূষণ সেই জানালার নিচে এসে বসল। সেদিন আকাশে মেঘ ছিল না। আকাশের প্রত্যেকটা নক্ষত্রকে খুবই উজ্জ্বল দেখাচ্ছিল। মেলা উঠে যাওয়ায় নদীতে কোনো নৌকা ছিল না এবং উৎসব জাগা ক্লান্ত গ্রাম পরপর দুটো রাত জাগার ফলে আজ গভীর ঘুমে আচ্ছন্ন। ফণিভূষণ একটা চৌকিতে বসে
আকাশ পানে চেয়ে তারা দেখছিল আর ভাবছিল একদিন যখন তার বয়স ছিল 19, যখন সে কলকাতার কলেজে পড়ত, যখন সন্ধেবেলায় গোল দিঘির ঘাসের উপর চিত হয়ে হাতের উপর মাথা রেখে ওই তারাগুলোর দিকে তাকিয়ে থাকত আর মনে পড়ত তার শ্বশুর বাড়ির এক একাকী ঘরে 14 বছরের বোনের সেই উজ্জ্বল কাঁচা মুখখানা। তখনকার সেই বিরহ কি যে মধুর লাগতো তা বলার নয়। দেখতে দেখতে তারারা সব সরে গেল। আজ ফণিভূষণের মন শান্ত। সে নিশ্চিত আজ তার চেষ্টা সফল হবেই। আগের রাতের সেই শব্দ নদীর ঘাটের উপর থেকে ঘাটের সিঁড়ি বেয়ে উপরে উঠে আসতে লাগলো। ফণিভূষণ দুটো চোখ বন্ধ করে বসে রইল। শব্দ দারোয়ানবিহীন সদর দরজা পেরিয়ে জনশূন্য অন্তঃপুরের গোল সিঁড়ির মধ্যে দিয়ে ঘুরে ঘুরে উঠতে লাগলো। শব্দ লম্বা বারান্দা পেরিয়ে শোবার ঘরের দরজার সামনে এসে কিছুক্ষণের জন্য থামল। ফণিভূষণের হৃদয় ব্যাকুল। তার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল, কিন্তু আজ সে চোখ খুলল না। শব্দ চৌকাঠ পার হয়ে অন্ধকার ঘরের মধ্যে প্রবেশ করল। আলনায় যেখানে শাড়ি ভাঁজ করা আছে, কুলুঙ্গিতে যেখানে কেরোসিনের ল্যাম্পটা আছে, টেবিলের ওপর যেখানে শুকিয়ে যাওয়া পান আছে, সেই আলমারি সব জায়গায় একবার একবার করে দাঁড়িয়ে শেষে শব্দটা ফণিভূষণের একেবারে কাছে এসে থামল। তখন ফণিভূষণ চোখ খুলল এবং দেখল ঘরের মধ্যে নবোদিত দশমীর চাঁদের আলো এসে পড়েছে এবং তার চৌকির ঠিক সামনে একটা কঙ্কাল। সেই কঙ্কালের 8 আঙুলে আংটি, করতলে রতন চক্র, সারা হাতে বালা, বাহুতে বাজুবন্ধ, গলায় হার, মাথায় সিঁথি। তার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অস্থিতে সোনা ও হীরের গয়না ঝকঝক করছে। গয়নাগুলো আলগা হয়ে ঢলঢল করছে, কিন্তু গা থেকে খসে পড়ছে না। সব থেকে ভয়ঙ্কর, তার হাড়ময় মুখের চোখ দুটো যেন জলজল করছে। আজ থেকে 18 বছর আগে এক বিবাহ মণ্ডপে নহবতের সুরের সাথে কালো কালো দুটো চোখ শুভ দৃষ্টিতে প্রথম দেখেছিল।
সেই দুটি চোখই আজ শ্রাবণের রাতে কৃষ্ণপক্ষ দশমীর চাঁদের আলোয় দেখল সে। দেখে তার সারা শরীরে রক্ত হিম হয়ে গেল। প্রাণপণে চোখ দুটো বুঝতে চেষ্টা করলো, কিন্তু পারল না ফণিভূষণ। তার চোখ মৃত মানুষের চোখের মতো স্থির হয়ে থাকল। তখন সেই কঙ্কাল হতভম্ব ফণিভূষণের দিকে দৃষ্টি স্থির রেখে হাত তুলে চুপিসারে আঙুলের ইশারায় ডাকল। তার 4 আঙুলের হাড়ে হীরের আংটি ঝকমক করে উঠল। ফণিভূষণ উঠে দাঁড়ালো। কঙ্কাল দরজার দিকে চলল। ফণিভূষণ দম দেওয়া পুতুলের মতো পিছনে পিছনে চলল। বারান্দা পার হলো। ঘন অন্ধকার, গোল সিঁড়ি ঘুরে ঘুরে খট খট ঠক ঠক ঝমঝম করতে করতে নিচে নামল। নিচের বারান্দা পেরিয়ে জনশূন্য আলোবিহীন ফটকে ঢুকল। অবশেষে ফটক পার হয়ে ইটের খোয়া দেওয়া রাস্তায় বেরিয়ে এলো। খোয়ার উপর হাড় পড়ে কড়কড় করতে লাগলো। ফণিভূষণ সেই কঙ্কালের পেছন পেছন চলেছে। হাঁটতে হাঁটতে দুজনে নদীর ঘাটে এসে উপস্থিত হলো। ঘাটের যে ধাপ বেয়ে শব্দ উপরে উঠেছিল, সেই ধাপ দিয়ে গয়নায় আবৃত কঙ্কাল তার ধীর স্থির গতিতে কঠিন শব্দ করে এক পা করে নামতে লাগলো। ভরা বর্ষার নদী, প্রচন্ড স্রোত, জলের উপর চাঁদের আলো ঝিকমিক করছে। কঙ্কাল নদীতে নামলো। পিছনে পিছনে আসা ফণিভূষণও জলে পা দিল। জলস্পর্শ করা মাত্রই ফণিভূষণের তন্দ্রা কেটে গেল। সামনে আর তার পথপ্রদর্শক নেই। কেবল নদীর ওপারের গাছগুলো চুপচাপ দাঁড়িয়ে, আর তার মাথার উপরে আধখানা চাঁদ অবাক হয়ে তাকিয়ে আছে। মাথা থেকে পা পর্যন্ত বারবার চমকে চমকে উঠে টলমতো পায়ে ফণিভূষণ স্রোতের মধ্যে পড়ে গেল। যদিও সে সাঁতার জানত, কিন্তু স্নায়ু তার বশ মানল না। স্বপ্নের মধ্য থেকে কিছুক্ষণের জন্য জেগে উঠে আবার চিরনিদ্রার মধ্যে তলিয়ে গেল ফণিভূষণ। গল্প শেষ করে মাস্টারমশাই খানিকক্ষণ থামলেন। এবার বোঝা গেল তিনি ছাড়া ইতিমধ্যে জগতের আর সকলে নীরব নিস্তব্ধ হয়ে গেছে। অনেকক্ষণ আমিও একটি কথাও বললাম না, এবং অন্ধকারে তিনি আমার মুখের ভাবও দেখতে পেলেন না। কিছুক্ষণ পর নীরবতা ভাঙলেন মাস্টারমশাই। আপনি কি এই গল্প বিশ্বাস করলেন না? আপনি কি বিশ্বাস করেন? বিশ্বাস অবিশ্বাস তো যার যা নিজের ব্যাপার।
তবে এই কাহিনী আপনার কেমন লাগলো? কাহিনী চমৎকার, তবে এতে অনেক ভুল। ভুল? তা আপনি জানলেন কেমন করে? আমার নাম আমার নাম শ্রীযুক্ত ফণীভূষণ সাহা। নমস্কার। না 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 না!